শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 14 অক্টোবর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্বাস্থ্য পরিষেবার উন্নতিকল্পে সরকার দেদার অর্থ খরচ করলেও বাস্তব চিত্র ভিন্ন। সরকারি অর্থ সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। শ্রীভূমি জেলার লক্ষ লক্ষ মানুষের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অসামরিক হাসপাতাল। গগনচুম্বী অট্টালিকাগুলো শুধু শহরের শোভাবর্ধন করেই চলেছে। বাস্তবে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বলতে কিছুই নেই বলে অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন রোগীরা গরমে হাঁসফাঁস করলেও ফ্যানগুলো বিকল। গত 5 মাস থেকে হাসপাতালে লিফট বিকল, যার ফলে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের তরফে লিফট সচল করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। হাসপাতালের গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো শিশু এবং প্রসূতি বিভাগ, কিন্তু এই বিভাগে শিশু ও মহিলাদের গরমে নাজেহাল অবস্থা। ফ্যান ঝুলে থাকলেও ঘুরছে না। রোগীদের বাইরে থেকে ফ্যানের ব্যবস্থা করতে হচ্ছে। আর এটাই হলো অসামরিক হাসপাতালের বাস্তব চিত্র। হয় বিক্রি, অন্যথায় সংযুক্তিকরণ। ইন্দিরা গান্ধী করেছিলেন ব্যাংকিং ব্যবস্থায় জাতীয়করণ। ভারত পেয়েছিল একের পর এক সরকারি ব্যাংক। ফিরেছিল দেশবাসীর বিশ্বাস। লালবাতি জ্বলে সর্বশান্ত করার প্রবণতা বন্ধ হয়েছিল 70-এর দশক থেকে। কিন্তু 2014 সালে মোদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে সিদ্ধান্ত নেয় ব্যাংকগুলিকে হয় বিক্রি করা হবে অথবা সংযুক্ত করা হবে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সরকারি ব্যাংকের অস্তিত্ব রাখা হবে না। সেই সিদ্ধান্ত মেনেই 2017 সাল থেকে শুরু হয় সংযুক্তিকরণ। 27টি ব্যাংককে সংযুক্ত করে 12টি ব্যাংকে পরিণত করা হয়। এবার ব্যাংকিং সংস্কারের দ্বিতীয় ধাপ। সরকারের প্রাথমিক ভাবনা হলো মাত্র 3টি বড় ব্যাংকই থাকবে, বাকি সব ব্যাংককে এই 3 ব্যাংকে মিশিয়ে দেওয়া হবে। অর্থাৎ 9টি ব্যাংকের পৃথক অস্তিত্ব থাকবে না। শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংক থাকবে। বাকি 9টি ব্যাংককে এই বৃহৎ ব্যাংকগুলির সঙ্গে সংযুক্ত করা হবে। অর্থমন্ত্রক এবং নীতি আয়োগ এই নিয়ে আলোচনা করছে। রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে। তৈরি করা হচ্ছে প্রপোজাল রিপোর্ট। এবার নেপালের ঢেউ আছড়ে পড়ল আফ্রিকায়। জেনজি যে একটি দেশের সরকার বদলে দিতে পারে তা প্রথম শুরু হয়েছিল নেপালে। সেই রকমই জেনজির বিক্ষোভের মুখে পড়ে সোমবার দেশ ছেড়ে পালালো পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা। যদিও বিক্ষোভের আঁচ কমাতে দিন 10 আগে সে দেশের প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও তার গদি বাঁচাতে পারলেন না অ্যান্ড্রে রাজোয়েলিনা। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতা সিতেনি রয়টার্সকে বলেছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা বারবার দেশ ত্যাগ করেছেন। সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়া প্রেসিডেন্ট পালিয়ে গেছেন। তিনি বলেন, আমরা প্রেসিডেন্টের কার্যালয়ে ফোন করে নিশ্চিত হয়েছি তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। প্রেসিডেন্ট রাজোয়েলিনা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা কারও জানা নেই। ডিব্রুগড় জেলায় চা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ এসটি অনুসূচিত জনজাতি মর্যাদা সহ আরও কয়েকটি দাবিতে এবার রাস্তায় নামেন। এই বিশাল গণসমাবেশের মূল দাবিগুলির মধ্যে রয়েছে এসটি মর্যাদার স্বীকৃতি, দৈনিক মজুরি বৃদ্ধি এবং ভূমির মালিকানা প্রদান। ডিব্রুগড়ের চৌকিডিঙ্গি এলাকায় এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অংশগ্রহণ করেন। সূত্র অনুযায়ী এই প্রতিবাদের ফলে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতির কারণে কয়েকটি বিদ্যালয় বন্ধ রাখতে হয়েছে। এই আন্দোলনের প্রভাব পড়েছে 218টি চা বাগান, প্রায় 24,000 ক্ষুদ্র চা চাষি এবং 70টি কিনাপাত প্রক্রিয়াকরণ কারখানার উপর। কারণ এইসব কর্মক্ষেত্রের অধিকাংশ শ্রমিকই এদিনের সমাবেশে অংশগ্রহণ করেন। এই বিশাল সমাবেশটি আয়োজন করে একাধিক সংগঠনের যৌথ মঞ্চ, অর্থাৎ অসম চা মজদুর সংঘ, অসম চা জনজাতি ছাত্র সংস্থা, সারা আদিবাসী ছাত্র সংস্থা অসম, 36 জনজাতি পরিষদ এবং চা জনগোষ্ঠীর জাতীয় মহাসভা। সমাজকে রক্ষা করতে শেষমেশ মাঠে নামতে হলো রামকৃষ্ণনগর থানার অন্তর্গত রাজারামপুর 16 পরিবার এলাকার আম জনতার।
এলাকার এক বসত বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল জুয়া, মদ্যপান এবং অসামাজিক কার্যকলাপ। এতে প্রশাসনের ভূমিকাও ছিল দুর্বল। ফলে পরিবেশ দিন দিন বিষাক্ত হয়ে উঠছিল। এক কথায় সমস্ত অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘরে পরিণত হয়েছিল। এমতাবস্থা দেখে স্থানীয়রা তাদের পুঞ্জীভূত ক্ষোভ আর আটকে রাখতে পারেননি। রবিবার রাতে জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটে। ক্ষুব্ধ জনতা ধৈর্য হারিয়ে ওই বাড়িতে হানা দেয়। এই আকস্মিক অভিযানে চমকে উঠে পুরো এলাকা। জনতা যখন বাড়িটি ঘিরে ধরে তখন দেখা যায় ভিতরে কয়েকজন ব্যক্তি জুয়ার টেবিলে বসে মদ্যপ অবস্থায় মাতলামি করছে। ঘটনাস্থল থেকে 4 জনকে হাতে নাতে ধরে ফেলেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের মধ্যে ছিলেন রামকৃষ্ণনগর সার্কেল অফিসের বড়বাবু সহ আরেক কর্মী। হানার পর এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়রা 4 জনকে পুলিশের হাতে তুলে দিতে গেলে পরিস্থিতি অন্য মোড় নেয়, উত্তপ্ত আকার ধারণ করে। অভিযোগ, পুলিশ প্রথমে বড়বাবুকে রক্ষা করার চেষ্টা করে আর তাতেই জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় দস্তাদস্তি এবং বাকবিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণনগর থানার অতিরিক্ত পুলিশ বাহিনী এবং এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছুটে আসেন। তাদের মধ্যস্থতায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেশের 1 লক্ষেরও বেশি স্কুলে শিক্ষক মাত্র 1 জন করে। 33 লক্ষেরও বেশি পড়ুয়া একজন শিক্ষকের উপর নির্ভরশীল। দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল এই ছবিটাই এবার ধরা পড়ল খোদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে। এই তালিকায় সবচেয়ে বেহাল অবস্থা অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিকে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত 30 জন পড়ুয়া পিছু ন্যূনতম 1 জন করে শিক্ষক থাকা উচিত। উচ্চ প্রাথমিকে অর্থাৎ 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত 35 জন পড়ুয়া পিছু ন্যূনতম 1 জন করে শিক্ষক থাকা উচিত। এবার শেষ খবর। বিষাক্ত কাশির সিরাপ, কোল্ড ড্রিঙ্ক খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা দেশে। ইতিমধ্যে ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথকে গ্রেফতার করেছে পুলিশ। এবার সংস্থার লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার। পাশাপাশি রাজ্যটিকে শাটডাউনের নির্দেশও দিয়েছে রাজ্য সরকার। তামিলনাড়ুর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে কোল্ড ড্রিঙ্ক প্রস্তুতকারক সংস্থা মেসার্স ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সংস্থাটি সম্পূর্ণ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রস্তুত করা কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক পদার্থ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশে একের পর এক শিশু মৃত্যুর ঘটনার সঙ্গে নাম জড়ায় বিষাক্ত এই কফ সিরাপ কোল্ড ড্রিঙ্কের। তারপরই বিতর্ক তৈরি হয়। ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিককে আগেই গ্রেফতার করা হয়েছিল। এবার বাতিল করা হলো সংস্থার লাইসেন্স। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।